সবাই আমাদের জিজ্ঞাসা করে ডাক্তারবাবু সারা বছর কি মাখবো, সারা বছর আপনি যেমন ছাতা মাথাতে দেন না, সারা বছর আপনি যেমন সোয়েটার পরেন না, ঠিক তেমনই সারা বছর কিন্তু আমাদের অসুখগুলোও বদলে যেতে থাকে। ব্রণর সমস্যা যাতে না হয় তার জন্য কি করা যেতে পারে? তার জন্য একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে যে এই 14 থেকে 25 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকা যেতে পারে। পৃথিবীতে সব মানুষেরই, এটা বিশ্বাস করো, 95% মানুষের ব্রণ হবেই। যেটা করতে নেই সেটা হচ্ছে খোঁটা। ওই খুঁটলেই গ্রামীণ হস্তশিল্প, তার থেকেই ব্রণর দাগ এসে যায়, তার থেকেই ব্রণর গর্ত এসে যায়, আর কিছু না। কোনো কারণে ব্রণর ওই গর্তটা বা দাগটা থেকে গেল, এবার সেই দাগটাকে বা গর্তটাকে ঠিক করার কি উপায় রয়েছে? খুব সুন্দর উপায় আছে। যদি প্রথম থেকে ঠিকঠাক চিকিৎসা হয় তাহলে গর্ত বা দাগ হওয়ার কথাই না। স্যার, চুল পড়ে যাচ্ছে, চুল পড়া আটকাবো কি করে? চুল কিন্তু সকলেরই পড়তে পারে। চুল মানে আমি যেটা আগে বলতাম যে জটায়ু, এখন বলি একেনবাবু, সেটা হচ্ছে প্রকৃতি কিন্তু ছেলেদের সবাইকে ওই জটায়ু বাবু একেনবাবু বানানোর চেষ্টা করেন। মেয়েদের চুল পড়াটা স্বাভাবিক নয়, মেয়েদের চুল পড়া কখনোই উচিত নয়। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ পডকাস্টে। আপনি কি চুলের সমস্যায় একেবারে জেরবার হয়ে যাচ্ছেন? মুখে প্রচুর দাগ পড়ে গিয়েছে, কিন্তু সেই দাগ কিভাবে তুলবেন সেটা বলতে পারছেন না, বুঝতে পারছেন না কিছুই। এবার এই সমস্ত সমস্যাগুলো যখন আপনার হচ্ছে, ঠিক তখনই দেখা গেল আপনার মারাত্মক ব্রণর সমস্যা শুরু হয়ে গেল। এবার সেই সমস্যা যখন নাজেহাল হচ্ছেন, তখন আবার আরেকটা অন্য সমস্যা শুরু হয়ে গেল। আর তাছাড়া আমরা যখন নিজেদেরকে সুন্দর করতে চাই, তখন তো হাজার একটা ট্রিটমেন্ট পার্লারে গিয়ে নিয়েই থাকি, কিন্তু আদেও কি সেগুলো আমাদের শরীরের জন্য ঠিকঠাক, বা ত্বক বা চুলটাকে সেটা কি আদেও ভালো করে? এই সমস্ত প্রশ্নেরই আজকে উত্তর খুঁজব। আর এই উত্তরগুলো আমাদেরকে যিনি আজকে দেবেন, তিনি শহর কলকাতা শুধু নয়, সারা ভারতবর্ষের বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ ডক্টর কৌশিক লাহিড়ী। নমস্কার স্যার। নমস্কার। আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথ পডকাস্টে স্বাগত জানাই। ধন্যবাদ। স্যার, প্রথমে বলুন কেমন আছেন আপনি? দিব্যি আছি। এই তো এবার গরমকাল থেকে এবার বর্ষায় আমরা ঢুকতে চলেছি। তা রাজনৈতিক পালাবদলের পর এবার আমাদের মরশুমেও পালাবদল হতে চলেছে। একদমই তাই। সেই সমস্যাগুলো আমাদের একটু বদলাতে থাকবে। গরমকালে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তার উবে যাবে না, তার সঙ্গে বর্ষাকালের আরো কিছু সমস্যা এবার এসে জুড়ে বসবে। তাই আর কি, মানে 12 মাসে 13 পার্বণের মতো 12 মাসে 13 না, আরো সমস্যা, হাজার একখানা সমস্যা। আচ্ছা স্যার, একদম প্রথমেই যে প্রশ্নটা রাখবো, এই যে আপনি বললেন যে মৌসুমি পালাবদল তো একটা হবেই, ত্বক আর চুলটা মোটামুটি বহু মানুষেরই সমস্যা তৈরি হয়ে যাবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ত্বকটাকে প্রথমে যদি আমরা ভালো রাখতে চাই, তাহলে রোজ কি কি করতে হবে? শোনো, এই ব্যাপারটা না, এটা খুব মজার ব্যাপার। সবাই আমাদের জিজ্ঞাসা করে ডাক্তারবাবু সারা বছর কি মাখবো। আমি আগেও অ্যাক্সলেপিয়ার বন্ধুদের জন্য বলেছিলাম যে সারা বছর আপনি যেমন ছাতা মাথাতে দেন না, সারা বছর আপনি যেমন সোয়েটার পরেন না, সারা বছর আপনি যেমন ফুলকপি পান না, সারা বছর যেমন আপনি গায়ে চাদরও দেন না, ঠিক তেমনই সারা বছর কিন্তু আমাদের অসুখগুলোও বদলে যেতে থাকে। মানে শীতকালে ত্বকের যে অসুখটা, গরমকালে ত্বকের যে অসুখ, বা বর্ষাকালে ত্বকের যে অসুখ, বিশেষ করে ত্বকের ক্ষেত্রে এগুলো কিন্তু আলাদা। এটা কিন্তু ডায়াবেটিস শীতকাল গরমকালে আলাদা হবে না, বা চোখের পাওয়ার শীতকাল গরমকালে আলাদা হবে না, কিন্তু স্কিনের ওপরে এই মরশুমের একটা বিরাট প্রভাব পড়তে পারে। এবং সেই জন্য আমাদের খুব মুশকিল হয় যখন সবাই বলেন যে সারা বছর কি মাখবো, সেরকম একটা ব্যবস্থা করে দিন। তবে মোটামুটি যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমাদের এই অসম্ভব সূর্যের আলোর দেশ এটা ভারতবর্ষ। কর্কট ক্রান্তি রেখা গেছে আমাদের কলকাতা শহরের একটু ওপরে, এই দুর্গাপুর আসানসোলের ওপর দিয়ে, এবং আমাদের ভারতের দক্ষিণ ভারতটা পেরিয়ে গিয়ে আর একটু নিচে গেলে একেবারে বিষুববৃত্ত। তা সেই জন্য এইটা একটা ভয়ঙ্কর, মানে একেবারে চড়া রোদ্দুরটা এখানে পড়ে, এবং সেটা শুধু যে এই মে জুন মাসে শুধু না, সারা বছর ধরেই পড়তে থাকে। তার সঙ্গে বর্ষাকালে কি হয়, বর্ষাকালে আমাদের এখন এই যে মৌসুমি বায়ু ঢুকছে কেরালা দিয়ে, আমরা সেই ছোটবেলায় যখন ভূগোল পড়তাম তখন আমরা জানতাম যে মৌসুমি বায়ু কিভাবে আসে, দক্ষিণ পশ্চিম দিক থেকে আস্তে আস্তে কেরালা হয়ে সারা ভারতে চলে আসে। এই জুন মাসের 8, 9, 10 থেকে 15 তারিখের মধ্যে আমাদের এই বঙ্গভূমিও চলে আসে। তাতে কি হয়, তাতে হয় হচ্ছে এই আর্দ্রতা ভয়ঙ্কর। আজকে একটু আগেই বৃষ্টি হলো, ভীষণ বৃষ্টি হয়ে গেল, এটা হচ্ছে প্রি মনসুন রেন। এরপরে হবে আমাদের সবসময় বাতাসে জলকণা ভাসতে থাকবে। মানে আমাদের সেই আগে, আমি জানি না এখন কারো রেডিও শোনা হয় না, নিউজ এখন সেভাবে কেউ বলেও না যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি, এবং তার সঙ্গে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 98%। এই জিনিসটা কিন্তু বিলেতে হয় না, এই জিনিসটা কিন্তু ইউরোপের বেশিরভাগ জায়গা হয় না। দুবাইয়ে
55 ডিগ্রি টেম্পারেচার হলেও আপেক্ষিক আর্দ্রতা হয়তো 38%। তাতে যে সমস্যাটা এখানে হয়, এই 98% হিউমিডিটি তার সঙ্গে 36 ডিগ্রি টেম্পারেচারের যে ককটেল, তাতে ত্বকের আবার কিছু সমস্যা হতে থাকে। এই জিনিসগুলো আমাদের তখন অ্যাড্রেস করতে হয়। স্যার, ত্বকের তো হাজার একটা সমস্যা, তো সেই সমস্যার মধ্যে প্রথম যে সমস্যাটাকে আমরা ধরছি সেটা হচ্ছে ব্রণর সমস্যা। আপনি এর আগে যখন আমাদের ভিডিও করেছিলেন, আক্সলেপিয়ার দর্শক বন্ধুরা বারবার করে একটা প্রশ্ন ইনবক্সে আমাদের করে গিয়েছে, ব্রণর সমস্যা যাতে না হয় তার জন্য কি করা যেতে পারে? তার জন্য একটাই জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে যে এই 14 থেকে 25 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকা যেতে পারে। পৃথিবীতে সব মানুষেরই, এটা বিশ্বাস করো, 95% মানুষের ব্রণ হবেই। ব্রণর নাম হচ্ছে একনি ভালগারিস, এর মধ্যে কোনো ভালগারিটি নেই। কথাটা ভালগার ইস, কথাটা হচ্ছে ল্যাটিন ভাষায় কমন। ভালগার কথাটার মানে হচ্ছে কমন। ভাবো, তখনকার দিনে তারা এতটাই নাকুচু ছিলেন, কমন মানুষকে ভালগার বলতেন। তা একনি ভালগারিস কথাটার মানে হচ্ছে যেটা সাধারণ ব্রণ, সাধারণ মানে কম, ভালগার। এইবার 14 থেকে আরো আগে থেকে আমাদের দেশে ধরো মেয়েদের ক্ষেত্রে 10-12 ক্ষেত্রে যখন প্রথম পিরিয়ড শুরু হলো, বা তারও আগেও হয়ে যেতে পারে, ছেলেদের ক্ষেত্রেও তাই হয়। কেউ যদি পৃথুল হয় তার আগেই মুখে ব্রণ বেরোতে শুরু করতে পারে। থেকে 23-24 পর্যন্ত কি হয়, হরমোনের প্রভাবে অতিরিক্ত তেল বেরোতে থাকে এবং তার থেকেই ব্রণ হয়। তাই জন্য ব্রণর প্রিভেনশন কিছু নেই। কারো কারো কোনো বাড়িতে ব্রণ বেশি হয়, কারো কারো কোনো বাড়িতে ব্রণ হয় না। এবং এটা নিয়ে ভীষণ চিন্তিত হওয়ার কিছু নেই। আর যেটা করতে নেই সেটা হচ্ছে খোঁটা। ওই খুঁটলেই গ্রামীণ হস্তশিল্প, তার থেকেই ব্রণর দাগ এসে যায়, তার থেকেই ব্রণর গর্ত এসে যায়, আর কিছু না। আচ্ছা স্যার, এই যে ব্রণটা হয়ে গেল, ধরুন 95 থেকে 98% মানুষের মধ্যে আপনি বলছেন যে ব্রণ হওয়ার সম্ভাবনা রয়েছে, হবেই প্রায়। এবার ব্রণটা হলো, কোনো কারণে ব্রণের ওই গর্তটা বা দাগটা থেকে গেল, এবার সেই দাগটাকে বা গর্তটাকে ঠিক করার কি উপায় রয়েছে? খুব সুন্দর উপায় আছে। এবং ব্রণ, এখন আমরা ডাক্তারবাবুরা যেটা বলি সেটা হচ্ছে ব্রণর গর্তগুলো বা দাগটা কিন্তু প্রিভেন্টেবল। যদি প্রথম থেকে ঠিকঠাক চিকিৎসা হয় তাহলে গর্ত বা দাগ হওয়ার কথাই না। আচ্ছা, দাগটা বেশিরভাগ সময়ই হয় হাত দিয়ে। কিন্তু এছাড়াও যদি তুমি চিকিৎসা করালে না, ধরো তোমার ভয়ঙ্করভাবে পুঁজ ভালো একটা ব্রণ হলো, তুমি ভাবলে এটা এই থানকুনি পাতা একটু লাগাই, একটু নিম পাতা লাগাই, আমার ছোট বৌদি যে জিনিসটা বলেছে একটু টুথপেস্ট লাগাই, ওগুলোকে দিয়ে কিন্তু ব্রণ সারবে না। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে ব্রণ থেকে একটা দাগ হয়ে যাবে বা গর্ত হয়ে যাবে। তাই জন্য প্রথমেই ডাক্তারবাবুকে দেখিয়ে চিকিৎসাটা করে নিন। আর ব্রণর কিন্তু ইংরেজিতে ওটার নাম পিম্পল, তাই তো? ওটা অতটা সিম্পল না। এবং এটার একটা জিনিস হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু অনেক অন্যান্য কোনো হরমোনাল কারণে, শারীরবৃত্তীয় কারণেও সেটা হতে পারে। একদম। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে স্যার কিন্তু খুব সুন্দরভাবে কেন ব্রণ হয় এই কথাটা যেমন বুঝিয়ে দিলেন, ঠিক তেমনভাবে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বললেন, সেটা হচ্ছে পিম্পল কিন্তু একেবারেই সিম্পল নয়। তাই কোনো রকম ঘরোয়া টোটকা এগুলো কিন্তু ব্রণের ওপর অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আপনারা সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া আক্সলেপিয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা কল করতে পারেন। স্যার, এবার একটা কথা একটু বলুন তো, এই যে ব্রণর সমস্যা হচ্ছে তার সঙ্গে কি খাবার খাওয়া বা ঘুমোনো বা স্ট্রেস, এগুলো কি কোনো সম্পর্ক রয়েছে? স্ট্রেসের অবশ্যই আছে। এটা যে আমি যদি বলি যে স্ট্রেসের সম্পর্ক নেই, সেটা ভুল বলা হবে। ওবেসিটিরও সম্পর্ক আছে? হ্যাঁ, সেগুলো আলাদা আলাদাভাবে। স্ট্রেস আমাদের একটা শারীরবৃত্তীয় অনেক কিছু চেঞ্জ করতে পারে, এবং স্ট্রেস থেকে ব্রণ অবশ্যই হতেও পারে। এবং এই বয়সে যেটা হয়, ব্রণ থেকে স্ট্রেস হলো, স্ট্রেস থেকে ব্রণ হলো, এই একটা ভিসাস সাইকেল চলতে থাকে। এছাড়া তুমি যেটা বললে সেটা হচ্ছে ওবিসিটি। ওবিসিটি থেকে যেটা হয় সেটা হচ্ছে সেই মেয়েটির, প্রধানত মেয়েদেরই সেটা হয়। ধরো 14 বছরের মেয়ে, তার 80 কেজি ওজন, তার ঘাড়টা কালো, তার সামনের দিকটা চুলটা পাতলা হয়ে যাচ্ছে, একটু হালকা হালকা গোঁফ হচ্ছে, এই জায়গাগুলোতে একটু একটু লোমের মতো হচ্ছে, তার সঙ্গে এইটা ভর্তি ব্রণ। আমরা দেখতে তখন বুঝতে পারি যে হয়তো ওভারিয়ান সিস্ট হচ্ছে। এখন নাম চেঞ্জ হয়ে গেছে, পিসিওএস, তোমরা জানো। পিসিওডির নাম হচ্ছে এখন পিএমওএস হয়ে গেছে। এটা একটা মেটাবলিক সিনড্রোমের পার্ট। তাদের কিন্তু ব্রণ হওয়ার সম্ভাবনা বেশি। বা একটি ছেলেরও, সে যদি স্বাভাবিকের থেকে একটু ওজন বেশি হয় তাহলেও হতে পারে। তবে যেটা প্রথমে বললে, খাওয়ার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আমি পরিষ্কার বলছি, আজকেও একটু আগেই এক মা এসেছিলেন, ভীষণ ভাজাভুজি খেতে ভালোবাসে ছেলেটি। দেখুন, একটা 16-17 বছরের ছেলে ভাজাভুজি খেতে ভালোবাসবেই, সে কিন্তু 76 বছর বয়সে গিয়ে খাবে না, বা 46 বা
56 বছর গিয়েও খাবে না, এই সময় তাকে খেতে দিন। সেই জিনিসটা সবসময় ভালো না, একটা স্ট্রিট ফুড সবসময় খাওয়া ভালো না, কিন্তু তার থেকে ব্রণ হচ্ছে না। মানে আমি একদম পরিষ্কার বলছি, যে রোজ ফ্রাইড ফুড খাচ্ছে তার মুখ ভর্তিও ব্রণ হবে না, আর যে রোজ শুধু টক দই আর চিয়া সিড আর এখন যে নানা রকমের মরশুমি ফল খেয়ে আমাদের ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা যা বলছেন সেগুলো খেয়ে পুজো করছে, তার যে মুখ ভর্তি পরিষ্কার হয়ে যাবে তা কিন্তু হবে না। তাই জন্যে সরাসরি খাওয়ার সঙ্গে সম্পর্ক নেই। হাই গ্লাইসেমিক ডায়েট যেটা বলা হয়, যে বিদেশে বেশি দুধ খাওয়া, বেশি সুগার খাওয়া, তার সঙ্গে কিছু কিছু জায়গায় সম্পর্ক আছে, তবে সেটা আবার বলছি আমাদের দেশে সেটা ঠিক বাস্তব নয়। স্যার এমন কথা অনেককে বলতে শুনেছি যে পেট পরিষ্কার হচ্ছে না বলে নাকি ব্রণ হচ্ছে। হ্যাঁ, এর অনেক রকমের ধারণা আছে, এটা একদম ভুল ধারণা। যাদের জল কম খাচ্ছে বলে ব্রণ হচ্ছে, সারাক্ষণ কনস্টিপেশন যাদের থাকে, 3 দিন পরে যিনি বাথরুমে যান তারও ব্রণ না হতে পারে। আবার যার আইবিএস আছে, দিনে 18 বার যেতে হয়, তার ব্রণ নাও থাকতে পারে, ব্রণ থাকতেও পারে। তাই জন্য দুটোর মধ্যে আবার সরাসরি কোনো সম্পর্ক নেই। আচ্ছা স্যার, ব্রণ নিয়ে তো আমরা আলোচনা তার থেকে যদি স্ট্রেসড হয়ে যান, যে আইবিএস হয়েছে যে মানুষটি, তার ব্রণ হতে পারে। যে কনস্টিপেশন হয়েছে তিনি যদি স্ট্রেসড হয়ে যান, তারও ব্রণ হতে পারে। হ্যাঁ, মানে স্ট্রেসের সঙ্গে একটা অবশ্যই সম্পর্ক সম্পর্ক রয়েছে। আছে। হ্যাঁ স্যার, এবার ব্রণর মতো আরেকটা বড় সমস্যা হচ্ছে পিগমেন্টেশনের প্রবলেম, এবং একই সঙ্গে যাদের মেচেতা রয়েছে সেই দাগটা, এই দাগগুলো কি ওঠানো সম্ভব? হ্যাঁ, ব্রণ থেকে যেটা হয় সেটা হচ্ছে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। আমাদের ডাক্তারদের একটা খুব বদনাম আছে যে আমরা খুব লম্বা লম্বা সব শব্দ ব্যবহার করি, এটা তার একটা পোস্ট ইনফ্লামেটরি শব্দটা ভেবে দেখুন, ইনফ্লামেশনটা কমে যাওয়ার পর যে পিগমেন্টেশন, সেটাকেই আমরা এই পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন বলি। তা সেই জিনিসটা হচ্ছে ব্রণ থেকে যদি হাত দিয়ে করলে একটা জায়গায় সংক্রমণ হয়েছে, সংক্রমণটা সেরে যাওয়ার পর সেই জায়গাটা একটা কালো স্পট হয়ে গেল, সেটা অবশ্যই ঠিক করা যায়। সেটা ওষুধ, সানস্ক্রিন, প্রপার প্রোটেকশন দিয়ে ঠিক করা যায়, কিছু খাবার ওষুধ। না হলে আজকাল যেটা এসে গেছে সেটা হচ্ছে কিউ সুইচড এনডিয়া গ্লেজার। আচ্ছা, অত্যন্ত একটা সুন্দর পদ্ধতি এবং সেটা সেফ, সেটা দিয়ে কোনো সমস্যা হওয়ার কথাও না। আর আচ্ছা স্যার, এই প্রসঙ্গে একটা কথা একটুখানি জিজ্ঞেস করে নেবো, এই যে আপনি লেজার থেরাপির কথা বলছেন, সেটা কি অত্যন্ত ব্যয়বহুল নাকি সাধারণ মানুষ? একদমই না, মানে এতটাই সেগুলো কম যে আমরা ডেট দিতে পারি না। যদি ব্যয়বহুল হতো তাহলে আমাদের তো বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাড়ি থেকে আসেন, তারা লাইন দিয়ে এই পদ্ধতিগুলো করেন। আমাদেরই অসুবিধা হয়, মানে হাত জোর করে ক্ষমা চেয়েছি যে আমরা সময় দিতে পারছি না। সত্যি যদি অত ব্যয়বহুল হতো তাহলে কি সেটা হতো না কিন্তু। আর মেচেতার কথা তুমি বললে, মেচেতাটা আরেকটা জিনিস, সেটা নানা রকমের কারণে হতে পারে। একটা ফ্যামিলিতে হতে পারে, কোনো রেসে সেটা আমরা দেখি মেচেতা হতে, বিশেষ করে ব্রাউন স্কিনে। আমাদের দেশে বা মেক্সিকান কান্ট্রি বা ল্যাটিন আমেরিকান কান্ট্রিতে ছেলেদেরও হতে পারে। হরমোনের ডেফিনেটলি তাতে কারণ আছে। যে মহিলারা কিছু ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন হাই ডোজে, তাদের হতে পারে, বা কিছু ধরো হরমোনাল পিল তাকে খেতে হচ্ছে তার কোনো সমস্যার জন্য, তার হতে পারে। যাদের হাইপোথাইরয়েড আছে তাদের কিন্তু মেচেতা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই জন্য মেচেতা কিন্তু খুব সুন্দরভাবে চিকিৎসাও করা যায় এখন। সূর্যালোক থেকে আমাদের বাঁচানোর জন্য ভালো সানস্ক্রিন, একটা খাবার, এখন ট্রানেক্সিমিক অ্যাসিড বলে একটা ওষুধ এসে গেছে, যেটা আসলে ব্লিডিং বন্ধ করার জন্য ব্যবহার হতো। তাই জন্য এখন ওটা দিলে আবার হয় কি, ওষুধের দোকান থেকে ফোন আসেই ডাক্তারবাবু তোমার ব্লিডিং বন্ধ করার ওষুধ দিয়ে দিয়েছে। আদৌ না, ওই ব্লিডিং বন্ধ করার ওষুধটি মহৌষধ এখানে মেচেতা ঠিক করার জন্য। তাই জন্য সেটা ব্যবহার করা যেতে পারে। আর যেটা কখনো করবেন না, আমি আবার হাত জোর করে বলছি, ওই পাড়ার মানিকদা বা খগেনবাবুর দোকান থেকে গিয়ে একটি স্টেরয়েড ওষুধ লাগিয়ে মুখের সর্বনাশ করতে যাবেন না। এটা আমি সব জায়গায় বলি, আসলেপিয়ার বন্ধুদের সবাইকে বলছি, আপনি আপনাকে বন্ধুদের বলুন, বাড়িওয়ালাকে বলুন, ছোট পিসিকে বলুন, কাকিমাকে বলুন, যে সবাই চিকিৎসক হয়ে যাবেন না। যেটা আপনি লাগাচ্ছেন তার মধ্যে স্টেরয়েড যদি থাকে, মুখটা সারা জীবনের মতো কৃতদাস হয়ে যাবে। তাই জন্যে মেচেতার চিকিৎসা করতে গিয়ে ঠিকঠাকভাবে চিকিৎসা করুন একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে। সেখানে ওই পাড়ার ওষুধের দোকান থেকে কোনো একটা ওষুধ লাগিয়ে বিপদে পড়বেন না। স্যার, আমরা আবার সিরিয়াস টপিক নিয়ে আলোচনায় ফিরবো, তবে তার আগে আপনার কাছে একটা প্রশ্ন করি, এটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা। এই যে আপনি স্টেরয়েড নিয়ে এতগুলো কথা বলছেন, আপনি তো একটা বৃহৎ আন্দোলনের সঙ্গে যুক্ত, তো এই পরিকল্পনাটা কিভাবে শুরু করেছিলেন, বা হঠাৎ কেন মনে হলো যে এটা থেকে আপনার কাজ করতে হবে? দেখো, আমরা যখন ছাত্র ছিলাম না, মানে ধরো 30 বছর আগে, তখন ব্যাপারটা এরকম ছিল না। তখন এই ওষুধগুলো এরকম ভাবে মানে দুর্ব্যবহার বা অপব্যবহার করা হতো না, দুর্ব্যবহার কথাটা ঠিক না,
তা অ্যাবিউজ করা হতো না, কিন্তু এই 2005-06 পর থেকে এটা আমরা দেখি দুভাবে স্টেরয়েডের ওভার দ্য অপব্যবহার হয়। কাউন্টার ওষুধ পাওয়া যাচ্ছে তাই। ওভার দ্য কাউন্টার তখনও পাওয়া যেত, কিন্তু তখন এই দাদের মলমে স্টেরয়েড মিশিয়ে লাগানো বা একটা মেচেতার ওষুধে স্টেরয়েড মিশিয়ে লাগানো এরকম ছিল না। স্টেরয়েডের ব্যাপারটা কিছুই না, আমি খুব সহজে বোঝাচ্ছি। স্টেরয়েড লাগালে কি হয় জানো, ধরো আমার মাথা ব্যথা হলো, এবার মাথা ব্যথা কমানোর জন্য আমি একটু মদ খেয়ে নিলাম, তাতে মাথা ব্যথাটা কমে গেল। এবার আমি আমার আরেক বন্ধুকে বললাম, শোন এই মদটা খেলে তোর মাথা ব্যথা কমে যাবে, কিন্তু মদটা কিন্তু মাথা ব্যথার ওষুধ না। তাতে হলো কি, আমিও মদ্যপ হয়ে পড়লাম, আমার বন্ধুও হয়ে পড়লো। বা মন খারাপ হলো, আমি সিগারেট খেতে শুরু করলাম, সিগারেট খেয়ে আমার মন খারাপটা ভালো হয়ে গেল। সিগারেট বা তামাক কি মন খারাপের ওষুধ? ওষুধ নয় তো। স্টেরয়েডটাও তাই, স্টেরয়েডের ঠিকঠাক ব্যবহার আছে, তামাক বা অ্যালকোহলের মতো খারাপ জিনিস না। যেমন ধরো তোমার একটা আণবিক শক্তি, হ্যাঁ, সেটা যদি তুমি ঠিকভাবে কাজে লাগাও, এই আলোগুলো আণবিক শক্তিতে জ্বালানো মানে যেতে পারে। সঠিকভাবে ব্যবহারটা সঠিকভাবে। দরকার। আর যদি খারাপভাবে ব্যবহার করো, বিস্ফোরণ। কিছুদিন পরেই আসছে আমাদের হিরোশিমা ডে, নাগাসাকি ডে। তাই সেইটা তুমি কিভাবে ব্যবহার করছো, এগুলো সবই আমাদের বিজ্ঞানের দান, বিজ্ঞানের আশীর্বাদ। কিছু কিছু অসুখে তো স্টেরয়েড দরকার হয়, কিন্তু সেটা চিকিৎসক ঠিক করবেন, মানে নিজে নিজে সেটা ঠিক করতে যাবেন না। মানে ওভার দ্য কাউন্টার স্যার যে কথাটা বারবার করে বলছেন, কোনো রকম মেডিসিন কিন্তু নেবেন না, তাহলে কিন্তু একেবারেই সমস্যা আরও বেড়ে যাবে। স্যার, আমরা তো পিগমেন্টেশন নিয়ে কথা বললাম, অ্যাকনে নিয়ে কথা বললাম, মেচেদা কীভাবে দূর করা যায় সেই বিষয় নিয়ে আপনি কথা বললেন। এবার একটু বলুন তো, আমরা রোজকার ডেলি লাইফে এমন অনেকগুলো জিনিস ব্যবহার করি, সেগুলো আদেও ঠিক কিনা ব্যবহার করা, যেমন ভিটামিন ই ক্যাপসুল, বোরোলিন বা এই ধরনের আরও জিনিস, তো সেইগুলো সম্পর্কে আপনি কি না, দেখো, ভিটামিন এ ক্যাপসুল কেটে বা ভিটামিন ই ক্যাপসুল কেটে লাগালে কতদূর উপকার হবে আমি বলতে পারবো না। সেটা কারা আবিষ্কার করেছিলেন, সত্যি তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা বলতে পারবো না, তার কারণ সেগুলোর মলিকুল সাইজ এবং আমাদের স্কিনের পোরের সাইজে মিসম্যাচ হয়। যদি কেউ কেটে একটা ভিটামিন ই কেটে সেইটা উপরে লাগিয়ে ভাবেন যে খুব আমার স্কিন ক্লিওপ্যাট্রার মতো হয়ে যাবে, সেটা হয় না। তার কারণ ভিটামিন ইর যে সাইজ, মলিকুলার সাইজ, আণবিক মানে আয়তন, সেটা স্কিনের ভেতর দিয়ে ঢুকবে না। তাই জন্য আপনি ওপরে যেটা লাগাচ্ছেন সেটা প্র্যাকটিক্যালি ওই তৈলাক্ত জিনিসটা অথবা ক্রিমটা, তাতে লাভ হচ্ছে না। আর আরেকটা যেটা তুমি ব্র্যান্ডের কথা বললে, বোরোলিন, আমি কোনো ব্র্যান্ডের পক্ষে বিপক্ষে কিচ্ছু বলছি না। বিশেষ করে এই ব্র্যান্ডটি বঙ্গজীবনের অঙ্গ, এবং স্বাধীনতার আগে থেকেই এটা কিন্তু সত্যি একটা আমাদের গর্ব। তা আমি এটা কি কাজ হয় কি খারাপ হয় ডাক্তার হিসেবে বলছি না, এটা একটা ময়েশ্চারাইজার, অসাধারণ, সত্যিই ভালো ময়েশ্চারাইজার, এবং তার সঙ্গে একটু অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে। বোরোলিন মেখে কেউ সুচিত্রা সেন হয়ে যাবে না, কিন্তু তার একটা কোনো জায়গায় কাটা ছেঁড়াতে বোরোলিন লাগাতেই পারেন, তাতে কিছু মানে মহাভারত অশুদ্ধ হবে না। বাঙালির একটা ব্যাপার আছে, বাঙালি দেখো এতগুলো আমাদের নোবেল লরিয়েট, তো প্রত্যেক বাঙালি নোবেল লরিয়েট হয়ে যেতে পারতেন। বোরোলিন গরম করে লাগানো, এই জিনিসটি যে কে আবিষ্কার করেছেন, কোন বাঙালি মানে মহারিষি, সত্যি আমাদের জানা নেই। আমাদের কাছে এসে বলেন, ডাক্তার যে আমার ছেলের চুল উঠে যাচ্ছিল, সব কিছু করেছি, এমনকি বোরোলিন গরম করেও লাগিয়েছি, জানেন আমার মেয়ের ব্রণটা কমে গেল বোরোলিন গরম করে লাগিয়ে, আমার কর্তার পা ফেটে গেছিলো, সেটাও আমরা বোরোলিন গরম করে লাগিয়ে ঠিক করে ফেলেছি। মানে ওদের বাড়িতে ক্যান্সার থেকে টিবি থেকে ম্যালেরিয়া সব কিছুতেই বোরোলিন গরম করে লাগিয়ে ওরা ঠিক হয়ে যায়, কিন্তু ছেলের চুল পড়াটা কমছে না, তখন আমাদের কাছে দয়া করে এসেছেন। এখন বোরোলিন যারা আবিষ্কার করেছিলেন তারাও জানতেন না যে ভবিষ্যতে বোরোলিন গরম করে লাগালে এরকম মহৌষধ তৈরি হয়ে যায়। চুল পড়ার সমস্যা নিয়ে আমরা কথা বলবো, তার আগে ত্বকের বিষয়ে যে শেষ প্রশ্নটা রাখছি স্যার, সেটা হচ্ছে আমরা সবাই চাইছি একটা গ্লাস স্কিন, এখন ট্রেন্ডিং টপিক। এই গ্লাস স্কিন করার জন্য আজকের দিনে বহু পার্লারে নানান ধরনের হাইড্রা ফেশিয়াল থেকে শুরু করে স্কিন হোয়াইটনিং ট্রিটমেন্ট, এরকম প্রচুর কিছু হচ্ছে। অ্যাকচুয়ালি এইখানে মানে আমাদের ভারতবর্ষে কি গ্লাস স্কিন পাওয়া সম্ভব? তুমি গ্লাসটা বলে ছেড়ে দিলে কেন? তার আগে কোরিয়ান কথাটা আছে তো, কোরিয়ান গ্লাস স্কিন। এখন একজন আফ্রিকান একজন মানুষকে যদি বলি আপনার কোরিয়ান গ্লাস স্কিন করে দেবো, বা আমি বাঙালি আমার এই চামড়াকে যদি তুমি বলো কোরিয়ার গ্লাস স্কিন করে দেবো, আমি তো কোরিয়াতে গেছি, কোরিয়ার সকলের মুখ কিছু গ্লাসের মতো চকচকে নয়, তারাও মানুষ, শুধু তাদের চোখগুলো সরু সরু, তারা মঙ্গলয়েড গ্রুপের অন্তর্ভুক্ত। এবার সারা পৃথিবীতে অনেকগুলো আমাদের অনেক ধরনের আমরা মানুষ আছি, কেউ নিগ্রয়েড হতে পারেন, কেউ মঙ্গলয়েড হতে পারেন,
কেউ আমাদের যারা ককেশায়ের তারা হতে পারেন, যারা ইউরোপে থাকেন। এবার প্রত্যেকে একজন ইউরোপিয়ানকে যদি আমি বলি আপনার চুলটা গোল গোল করে আফ্রিকানদের মতো করে দেবো, একজন আফ্রিকান ভদ্র মহিলাকে বললাম যে আপনার চুলটা সোজা করে দেবো ইয়ের মতো, আমাদের জাপানিজদের মতো, সেটা যেরকম সম্ভব না, ঠিক সেরকমই বাঙালি ত্বকে যেটা হয়, খানিকটা মঙ্গলয়েড ফিচার আছে, খানিকটা ককেশয়েড ফিচার আছে, সব কিছু আমাদের নিগ্রয়েড ফিচার। কেউ খুব কালো, কেউ ভীষণ ফর্সা, কারো চুল একটু হলুদের দিকে, সব রকম ফিচার আছে আমাদের। সকলকে এক ছাঁচে ঢেলে দিয়ে একেবারে গ্লাস স্কিন সম্ভব না, তার কারণ আমরা তো রোবট নই, আমরা এখনো মানে মানুষই আছি। আরও 25 বছর পরে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা সবাই রোবট হয়ে যাব এবং রোবটরাই তখন দেশ টেশ চালাবে। কিন্তু এখন পর্যন্ত যা অবস্থা, আমাদের স্কিনটা স্কিনই আছে, গ্লাসে পর্যবসিত হয়নি। খুব ভালো বলেছেন স্যার। এবার কয়েকটা ইমার্জেন্সি সিচুয়েশন নিয়ে কথা বলি। বলো। সেটা হচ্ছে, ধরুন আমার 4 দিন পর বিয়ে বাড়ি রয়েছে, আমি কোনো একটা ট্রিটমেন্ট নিলাম বা মেকআপ করলাম, আমার স্কিনে র্যাশ বেরোতে শুরু করলো, ওই মুহূর্তে কি করা যাবে? ওই মুহূর্তেই ডাক্তারকে দেখাতে হবে, এবং ওই মুহূর্তে পেস্ট ব্যবহার করা চলবে না স্কিনের ওপরে, ওই মুহূর্তে থানকুনি পাতা লাগানো চলবে না, ওই মুহূর্তে পিসিমার সঙ্গে কথা বলে শশা, টক দই অথবা আরও নানা রকমের জিনিস, সেগুলো তুমি আমার থেকে ভালো জানবে, সেইগুলো লাগানো উচিত হবে না। পেট্রোল, ডিজেল, নানা রকমের ভূষকালি, সেগুলো লাগানো উচিত হবে না। যেটা উচিত সেটা হচ্ছে পরের দিনে ডাক্তারবাবুকে গিয়ে বলা, এই সমস্যা হয়েছে, আপনি ঠিক করে দিন। ওই 2-3 দিনের মধ্যে ঠিক করাটা দুষ্কর, কিন্তু তাও একটা প্রেজেন্টেবল অবস্থায় অন্তত বিয়েবাড়িটা পার করে দেওয়ার মতো অবস্থায় আমরা চেষ্টা করি নিয়ে যেতে, কিন্তু তারপরে চিকিৎসাটা তার শুরু হওয়া দরকার। আচ্ছা স্যার, এই যে সিজন চেঞ্জ হচ্ছে, বর্ষা ঢুকছে, প্রচুর মানুষের, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে স্কিনে প্রচুর র্যাশ বেরোয়, এই জায়গাটা কি কোনোভাবে ঠিক করা যায় বা আগে থেকে প্রিভেন্ট করা যেতে পারে? হ্যাঁ, দেখো, বর্ষাকালে যে র্যাশটা বেরোয় সেটা একটা ভাইরাল র্যাশ হতে পারে, সেটা একটা ব্যাকটেরিয়াল র্যাশ হতে পারে, সেটা একটা ফাঙ্গাল র্যাশ হতে পারে। এবার কিছুই না হয় একটা অ্যাটোপিক ডার্মাটাইটিস বাচ্চারা ভোগে, খুব কমন, সেটা অতিরিক্ত গরমে বা অতিরিক্ত ঘাম জমেও সেটা হতে পারে। তাই জন্য সেটা এক্স্যাক্টলি কি হয়েছে সেটা দেখে তারপরেই চিকিৎসাটা করা উচিত। এবং এই যে র্যাশ বলতে তুমি যদি বলো ঘামাচির কথা, একটি বাচ্চার সর্বাঙ্গে ঘামাচি হচ্ছে গরমকালে, তাকে একেবারে তেড়ে তার মা রোজ স্নান করানোর পরও পাউডার লাগিয়ে দিচ্ছে, সেটা ভয়ঙ্কর ভুল। কেন ভুল বলে দিচ্ছি? ঘামাচি কেন হয়? আমাদের ঘামাচি হচ্ছে, এটার নাম মিলিয়ারিয়া ক্রিস্টালিনা। এবার সেই মিলিয়ারিয়া প্রোফান্ডা, রুব্রা মানে লাল হয়ে যাওয়া, প্রোফান্ডা মানে পুঁজ হয়ে যাওয়া। বেশিরভাগ ঘামাচি যেটা, সেটা আমাদের কাছে আসে মিলিয়ারিয়া ক্রিস্টালিনা, ছোট ছোট মানে একদম ছোট ছোট জল দানার মতো, অথবা লাল হয়ে যাওয়া, বাচ্চাটির সারা গা লাল হয়ে গেছে, আমরা সবাই জানি, আমাদেরও হয়েছে ছোটবেলায়, মানে মিলিয়ারিয়া রুব্রা। সেটা যেটা করতে হবে, বারবার আপনি বাচ্চাটির গা স্পঞ্জ করান, যদি স্নান নাও করানো হয় স্পঞ্জ করান, সেরে যাবে। এবং স্পঞ্জ করিয়ে একটু জায়গাটাকে একটা গামছা বা তোয়ালে দিয়ে মুছিয়ে দিন, 1বার 2বার 3বার করতে পারেন। আপনি স্পঞ্জ করলেন 30 সেকেন্ড, তারপরে মুছিয়ে দিন, শুকনো করে দিন। কিন্তু সেটা না করে যদি আপনি, কেন হচ্ছে আমি যেটা আবার বললাম, আটকালাম তখন, আমাদের ত্বকের ওপরে যে সরু সরু যে শ্বেত গ্রন্থি আছে, শ্বেত গ্রন্থি থেকে যে ঘাম বেরোচ্ছে, সেটা অতিরিক্ত তখন ঘাম আমাদের বেশি হচ্ছে গরমকালে। সেই অতিরিক্ত ঘাম বেরোতে গিয়ে হয় কি, ওই জায়গাটা ব্লকড হয়ে যায়, ব্লকড হয়ে গেলে ছোট্ট বেলুনিং মতো হয়ে যায়। এবার সেইটা যে ব্লকড হয়ে যাচ্ছে, তুমি যদি ওপর থেকে তার উপর একটা পাউডার দাও, তাহলে কি হবে? আরো ব্লকড হয়ে যাবে, একটা কেকিং তৈরি হচ্ছে, এবং সেটা ব্লকড হয়ে গিয়ে আরো বিপদ হয়। সেই জন্যে ওটা মুছে দেওয়া দরকার, স্পঞ্জিং করুন, এবং জায়গাটাকে আবার একটা তোয়ালে বা শুকনো কাপড় দিয়ে সেটাকে মুছে দিন, একদম ঠিক হয়ে যাবে। স্যার, হয়তো কারোর কোনো জায়গা পুড়ে গেল বা ছ্যাঁকা লাগলো, ওই মুহূর্তে ওই জায়গায় কি নিভিয়া বা অন্য কোনো ধরনের ময়েশ্চারাইজার বা যে কোনো ধরনের সানস্ক্রিন, বা অনেকে ভেসলিন বা পেট্রোলিয়াম জেলি এই জাতীয় জিনিস লাগান, আবার অনেকে টুথপেস্টও লাগান, এগুলো কি আদৌ ঠিক? হ্যাঁ, টুথপেস্টের ব্যাপারটা দীর্ঘদিন ধরে চলে আসছে, ফ্লোরাইড থাকে বলেই আসছে, বা নানা রকমের একটু অ্যান্টিসেপটিক থাকে। কিন্তু যেটা সমস্যা হয়, টুথপেস্টের পিএইচ, মানে আমাদের যে ব্যালেন্স, অ্যাসিড এবং ক্ষারের যে ব্যালেন্স, আর ত্বকের পিএইচের পার্থক্য আছে। তাই জন্যে মুখের ভেতরে যেটা ঠিক, গায়ে লাগানো সেটা ঠিক না। তাই জন্যে মুখের ভেতরের ওষুধটা মুখে, চোখের ড্রপটা চোখেই, স্কিনের জিনিসটা স্কিনেই ব্যবহার করা উচিত। তাই জন্য কোনো একটা অ্যান্টিবায়োটিক ক্রিম বাড়িতে সকলেরই কিছু না কিছু থাকে, সেইগুলো লাগানোটা ঠিক। তাতে স্টেরয়েড দরকার নেই, একদমই দরকার নেই। জায়গাটা জল দিয়ে ধুয়ে নেওয়া, বারবার জল দিয়ে ধোয়া, এবং একটা কিছু ক্রিম, যেটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক ক্রিম বাড়িতে আছে,
সেটাই লাগান। এমনকি যেটা দীর্ঘদিন ধরে আমাদের চলছে, যেটার কথা তুমি একটু আগে বললে, সেটাও লাগাতে পারেন, তাতেও কিছু মহাভারত অশুদ্ধ হবে না। তারপরে একজন ডাক্তারবাবুকে দেখিয়ে নিন। একদম। স্যার, এবার একটু চুলের প্রসঙ্গে আসা যাক। প্রচুর দর্শক আমাদের নিয়মিত প্রশ্ন করেন এবং বিশেষ করে আপনার কাছে এই প্রশ্নটা রাখতে বলেন যে স্যার, চুল পড়ে যাচ্ছে, চুল পড়া আটকাবো কি করে? চুল কিন্তু সকলেরই পড়তে পারে। চুল মানে আমি যেটা আগে বলতাম যে জটায়ু, এখন বলি একেনবাবু, সেটা হচ্ছে প্রকৃতি কিন্তু ছেলেদের সবাইকে ওই জটায়ু বাবু একেনবাবু বানানোর চেষ্টা করেন। মেয়েদের চুল পড়াটা স্বাভাবিক নয়, মেয়েদের চুল পড়া কখনোই উচিত নয়। 50 হয়ে যাওয়ার পরেও, পিরিয়ড থেমে যাওয়ার পরে যেটাকে আমরা বলি পোস্ট মেনোপজাল হেয়ার লস, সেটা হতে পারে, কিন্তু তারপরেও একটা স্টেবিলিটি চলে আসে যদি না সেই মহিলার অতিরিক্ত ব্লাড সুগার থাকে, অতিরিক্ত হাইপোথাইরয়েডে ভোগেন বা অন্য কোনো সমস্যায় থাকেন। ছেলেদের হয় কি, ছেলেদের চুল পড়াটা বেশিরভাগ ক্ষেত্রেই বংশগতির সঙ্গে সম্পর্কিত, এবং এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া শুধু তার বাবা কাকা জ্যাঠা নন, মামাবাড়ির দিক থেকেও আসতে পারে, অথবা 2-3 জেনারেশন আগেও যদি কারো টাক পড়ে থাকে। আমরা তো যখনই জিজ্ঞাসা করি বাড়িতে কারো টাক ছিল, তখনই সবাই ভেবে দেখে যে ওই বাড়িতে যে ছবিগুলো টাঙানো আছে অথবা অ্যালবামে যে ছবিগুলো আমরা দেখেছি, মানে বাবা কাকা যেটা তাঁর বাবা, এর বাইরে আমার ঠাকুরদা কিরম দেখছিলেন আমরা কেউই জানি না। তখন তার কোনো ছবি আমাদের অ্যালবামে নেই, তখন ছবি তোলাই হতো না। তার যদি টাক থেকে থাকে, তার যদি ছানির সমস্যা হয়ে থাকে, তার যদি কোনো একটা দুরারোগ্য, একটা ধরুন ক্যান্সারের সমস্যা ছিল বা লিভারের সমস্যা ছিল বা কিডনির সমস্যা ছিল, সেই জিন কিন্তু আমি বহন করছি। সেই জন্য চুল পড়ার ক্ষেত্রেও সেটা তাই। মেয়েদের চুল পড়ার ক্ষেত্রে কারণগুলো বেশিরভাগ ক্ষেত্রেই শারীরবৃত্তীয়, কোনো না কোনো ধরো একটা হরমোনের কারণে হতে পারে, পিসিওডির জন্য অবশ্যই পড়তে পারে। আরেকটা হচ্ছে ধরো আয়রন ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, থাইরয়েডের সমস্যা, সেগুলো দেখে আমাদের চিকিৎসা করতে হয় এবং তাহলে ঠিকও হয়ে যায়। আর কোনো না কোনো ধরো একটা স্ট্রেস, আবার স্ট্রেসে ফিরে আসছি, এখান থেকে ব্যাঙ্গালোরে গেল, যেটা আমি সবসময় বলি, সেই গল্পটা আবার বলে দিই যে আপনার মেয়ে ব্যাঙ্গালোরে গেল, ব্যাঙ্গালোরে চুল গিয়ে পড়তে শুরু করলো, বা দিল্লিতে ছেলে চাকরি পেয়েছে সেখানে গিয়ে চুল পড়তে শুরু করেছে, আমরা বলি জলটা খারাপ, আপনার ধারণা ওখানকার জল খারাপ, কিন্তু সেই সময় ব্যাঙ্গালোর থেকে যে মেয়েটি কলকাতায় এসছে, এখানে এসে চুল পড়লে সে বলবে কলকাতার জল খারাপ। আবার কলকাতার মধ্যেও স্থান বিভাগ আছে, বেলেঘাটা থেকে বেহালাতে গিয়ে চুল পড়লে বেহালার জল খারাপ, বেহালা থেকে বেলেঘাটাতে গিয়ে চুল পড়লে, এটা ভীষণ কমন হচ্ছে বিয়ের পরে। মেয়েরা যখনই সল্টলেকের জল ভয়ঙ্কর খারাপ চুলের জন্য, তাই জন্য অনেকে যেটা করেন আয়রন বেশি। হ্যাঁ, আমাদের ওখানকার মানে জানেন তো উত্তরবঙ্গে সাংঘাতিক আয়রন, তার জন্য অনেকেই করেন বিসলেরি বা এই, আমি কোনো মানে নাম করছি না, এটা এই যে নানা রকমের মিনারেল ওয়াটার দিয়ে করা, বা আজকাল যেগুলো ফ্রি ওয়াটার ফিল্টার হয়েছে সেগুলোর জল দিয়ে করা, কত রকমের বিয়ার শ্যাম্পু ট্যাম্পু দিয়ে করেন, সেগুলো দিয়ে সত্যি করে কিছু হয় না। তখন দেখবেন আমরা যেটা বলি যে পৃথিবী বিখ্যাত যত কোটিপতি আছেন তাদের মাথায় দেখবেন টাক, তারা কিন্তু মানে মানে একেবারেই 1 কোটি টাকা দিয়ে একটি মিনারেল ওয়াটারের বোতল কিনেও মাথা ধুতে পারেন। আর যে মানুষগুলি ফুটপাতের ধারে, নর্দমার ধারে বসে ভিক্ষা করছেন, তাদের দেখবেন মাথা ভর্তি চুল। এই সাধারণ জিনিসটা আপনারা যদি ভেবে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে যে জিনিসটা ভাবছিলেন সেটা ঠিক নয়। ওই জলের সঙ্গে চুলের সত্যি সম্পর্ক নেই, যেটা সম্পর্ক আছে সেটা হচ্ছে আপনার ছেলে বা মেয়ে আপনার হাতের রান্না খেয়ে এতদিন অভ্যস্ত, একটা কুশন এফেক্ট ছিল, একটা বাড়ির সেই পরিবেশ, বাবা সকালবেলা বাজার যাচ্ছে, মা রান্না করে দিচ্ছে, আমি পড়ছি। যখন আমি ব্যাঙ্গালোরে গেলাম তখন সব কিছুই আমাকে করতে হচ্ছে, দিল্লিতে যখন গেলাম সব কিছু আমাকে করতে হচ্ছে, ওই স্ট্রেস, সেটার কারণে চুল পড়ছে। তাহলে চুল পড়ছে কেন সেটা নিয়েও যদি স্ট্রেস করি তাহলে তো আরো চুল পড়বে। অবশ্যই। অনেকেই বলেন ভালো করে চুলে তেল মাখিয়ে রাখলে নাকি চুল পড়া অনেকটা কমে যায়। হ্যাঁ, এটাও আমাদের উপমহাদেশের একটা ব্যাপার। এই মানে আমাদের বিদ্যাসাগর বলে গেছিলেন যে তেলা মাথায় তেল দেওয়া বাঙালি জাতির বদভ্যাস। বিদ্যাসাগর অবশ্যই ত্বক বিশেষজ্ঞ ছিলেন না, কিন্তু মহাপুরুষ ছিলেন, তো একদম একেবারে পুরোপুরি বৈজ্ঞানিক সত্য কথাটা বলে গেছেন। আমাদের মাথায় যত লক্ষ চুল, তত লক্ষ তার তলায়, ধরো আমাদের মাথায় 1,10,000 চুল, কথার কথা বলছি, এবার 1,10,000টা তৈলগ্রন্থি তার মধ্যে আছে, এবং সেই তৈলগ্রন্থি মাথায় চুলটায় তৈলাক্ত করার জন্য কোনো হরমোজ ক্যানেল পেরোতে হচ্ছে না, সরাসরি সেই তৈলগ্রন্থি থেকে মাথায় চুল চলে আসছে। এবং সেই তেলের কি কাজ? সেই তেলের কাজ হচ্ছে চুলটাকে চকচকে লাগানো, যাতে তুমি চুলটা আঁচড়াতে পারো, মানে কন্ডিশনিং এফেক্ট। এবার সেই তেলের ওপরে যদি তুমি আবার তেল দাও, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে ওই তেলা মাথায় তেল দেওয়া, এবং তার সঙ্গে এনভায়রনমেন্টের যে পলিউট্যান্ট, যে দূষণ কণা সেগুলো আসছে,
কারো যদি মরা দেহ ত্বকগুলো থাকে সেগুলো জমে যায়, তার থেকে খুশকি হচ্ছে, পুরো একটা মানে আনহেলদি একটা অবস্থা তৈরি হচ্ছে। ভারত, পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া, এই কথাটা বললেই আমি জানি না সোশ্যাল মিডিয়াতে নানা রকমের ট্রোলিং হতে থাকে, কিন্তু বিশ্বাস করুন পৃথিবীর কোনো মানে আমি সভ্য দেশ অসভ্য দেশ কথা বলছি না, যেগুলো উন্নত দেশ সেই জায়গাগুলোতে কিন্তু মাথায় মাখার তেল কালচারে নেই। এবং এখন আমাদের দেশেও কিন্তু মাথায় মাখার তেলের ব্যাপারটা অনেকটা কমে গেছে। দেখুন এটা সত্যি মানে খুব যে মানে দরকার হয় তা নয়, দরকারও হয় না আর কি। স্যার অনেকে তো চুলে আরো অনেক কিছু লাগান, যেমন ধরুন শসার রস, পেঁয়াজের রস, ডিম, দই, এরকম আরো ঘরোয়া নানান জিনিসপত্র। এগুলো দিয়ে কি সত্যি চুলটা ওই সিল্কি হয়ে যায়? না, এটা দুটো ব্যাপার আছে। সেটা হচ্ছে তুমি পেঁয়াজের রস যেটা বললে, ওইটা অনেকের হয় কি ওই টাক পোকা জিনিস একটা হয়, অ্যালোপেশিয়া এরিয়াটা, সেটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। মানে আমাদের ধরো কলকাতা পুলিশের সঙ্গে হাওড়া পুলিশের ঝগড়া লেগে গেল, এবার হওয়ার কথা না, তারা নিজেদের মধ্যে লাঠালাঠি শুরু করে দিল, তখন গিয়ে আমরা ওষুধ দিয়ে থামতে বলি, বাবা তোমরা নিজেদের মধ্যে করো না, তোমরা তো ভাই, তোমরা কেন লড়ছো? অটোইমিউন ডিজিজটা হচ্ছে তাই, আমাদের ওই হেয়ার রুটটার এগেনস্টে গিয়ে সে মারামারি করে হেয়ার রুটটাকে ফেলে দিচ্ছে। সেখানে পেঁয়াজের রস কি করতো, তখন তো কিছুই পাওয়া যেত না আগেকার দিনে। পেঁয়াজের রসটা একটা মানে ওইখানটায় গিয়ে, হ্যাঁ ওইখানটায় গিয়ে একটা আরেকটা কন্ট্যাক্ট সেন্সিটাইজেশন তৈরি করতো ওই অটোইমিউন প্রসেসটাকে সরিয়ে দিয়ে। খুব যে শক্তিশালী তা না, কিন্তু সেখানে কারো ওই ইরিটেশনের জন্যই একটু হয়তো চুল বেরোলো, তার থেকে হলো কি পেঁয়াজের রস মাখালে সারা মাথার চুল বাজাবে। যার মাথা ভর্তি টাক সে রোজ পেঁয়াজ লাগিয়ে যাচ্ছে, দই লাগিয়ে যাচ্ছে, ডিম লাগিয়ে যাচ্ছে। আজকাল অবশ্য রাজনৈতিক নেতাদের উপর এত ডিম বর্ষিত হচ্ছে যে ডিম পাওয়াই যাচ্ছে না, পচা ডিম তো ছেড়েই দিন, একদমই পাওয়া যাচ্ছে না পচা ডিম। তা এই যে টমেটো, ডিম, দই, কলা, এগুলো আমি আবার বলছি এগুলো সত্যি খাবার জিনিস। এই খাবার জিনিসগুলো ত্বকে লাগিয়ে ত্বককে বিব্রত করবেন না প্লিজ। আমাদের কাছে রোজ আসেন বহু মানুষ, ওইগুলো লাগানোর পরে সমস্যা হয়। এখন এটা বললেও আমি জানি তোমারটায় যত লক্ষ মানুষ দেখবেন তার মধ্যে কিছু হাজার লোক চোখ বড় বড় করে বলবেন যে কি ডাক্তার নাকি। আমরা তো দীর্ঘদিন ধরে আমার ঠাকুরদা বলে এসছেন, আমার ঠাকুমা বলে এসছেন যে এই টক দই লাগালেই একদম সব ঠিক হয়ে যাবে। তার মধ্যে বিভিন্ন গাছের পাতাও রয়েছে, নানা রকম থানকুনি থেকে মুলতানি সব রকমের, আমি জানি না কত রকমের পাতার নাম। সেগুলো দেখো, আমরা তো গুহা থেকে অনেকদিন আগে বেরিয়ে এসেছি, গুহাবাসী মানুষ আমরা এখন নই। আমরা পুরাতন প্রস্তর যুগ, নতুন প্রস্তর যুগ, তো ওই তাম্র যুগ, লৌহ যুগ পেরিয়ে এই 2026 সালে এসেছি। এখন যদি আমরা আবার রিভার্স গিয়ারে গিয়ে গুহায় ঢুকতে চাই, তাহলে ওই থানকুনি পাতা, মুলতানি মাটি ওগুলো দিয়ে করতে পারেন। কিন্তু বিশ্বাস করুন মানে বিজ্ঞান কিন্তু অনেকটা এগিয়ে এসছে। তা আপনারা যদি মানে বিশ্বাস না করেন, একটু দরজাটা খুলে দেখুন, বাইরে অনেকেই আছেন যারা এইসব থানকুনি পাতা টাতা এগুলো ব্যবহার করেন না, তারা দিব্যি আছেন। আপনারা ওই জায়গা থেকে সরে আসুন, ওটা একেবারে বিশ্বাসের জায়গা, যুক্তির জায়গা না। স্যার এই যে আপনি রিভার্স প্রসেসের কথা একটা বলছেন, মজা করেই আমরা কথা বলছি, একটা কথা বলুন তো, যাদের অলরেডি টাক পড়ে গিয়েছে তাদের কি আর মাথায় চুল গজাবে কোনোদিন? দেখো আমি যদি বলি আমার মাথায় টাক ছিল, আমার মাথায় আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করে আমি ঠিক করে নিয়েছি, আমি সেটা বলি কেন বলি জানো, তখন সেটাই হচ্ছে বিজ্ঞান। এবার ঠিক করার উপায় হচ্ছে কিছু ওষুধ, সেই ওষুধে যদি আমরা একটা জায়গায় গিয়ে আটকে যাই, একটা বন্ধ দরজার সামনে গিয়ে, তারপরে হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন। বিজ্ঞানে অসম্ভব বলে কিছু নেই। এবং সেই জিনিসটা অনেকে জিজ্ঞেস করে হেয়ার ট্রান্সপ্লান্ট করা কি সেফ? অবশ্যই সেফ, আমি তো বেঁচে আছি তো, এবং সেই জন্যই তোমার আজকে প্রোগ্রামে এসেছি। এবার এই যে জিনিসগুলো, কতগুলো ভুল ধারণা, হেয়ার ট্রান্সপ্লান্ট করলে মানুষটা মরে যাবে, একজন সঠিক ট্রান্সপ্লান্ট সার্জনের কাছে যাওয়া, একজন সঠিক ডার্মাটোলজিস্ট, একজন যিনি প্লাস্টিক সার্জন, তার কাছে গিয়ে আপনি যদি করেন কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি একজন যার কাছে গেলেন তিনি একজন কোয়াক, তার কাছে গিয়ে করে আপনি বিপদে পড়লেন, তখন সত্যি বিপদ আছে। আর আরেকটা হচ্ছে যে টাক পড়ে গেলে তখন সত্যিই ট্রান্সপ্লান্ট ছাড়া উপায় নেই। টাক পড়াটা প্রিভেন্ট করাটাই হচ্ছে আমাদের কাজ, আমাদের চিকিৎসা। মানে সমস্যাটা যখন গোড়াতেই যদি আমরা আটকে দিতে পারি তাহলেই কিন্তু সেটা সবথেকে ভালো। আর যখনই সমস্যা শুরু হবে, সেটা ত্বকের সমস্যা হোক বা চুলের সমস্যা হোক, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আবারও বলছি, স্যারের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া আক্সলেপিয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা কল করতে পারেন। স্যার সপ্তাহে কতদিন শ্যাম্পু করতে হবে? তুমি আমার কথা জিজ্ঞেস করছো না সবার কথা? দর্শকদের উদ্দেশ্যে সবার কথা বলছি। যদি সময় পান, দিনে যদি দুবার স্নান করেন, দুবার শ্যাম্পু করতে পারেন, দিনে দুবারও করতে পারেন। কলকাতা শহরে বা কানপুরে বা দিল্লিতে যেখানে পলিউশন বেশি, অনেকে তো এটাও বলেন যে বারবার শ্যাম্পু করলে নাকি চুল পড়ে যায় বেশি। সেটাও ভুল ধারণা। আর আরেকটা হচ্ছে, আপনি যখন মাথায় জল দেবেন, মেয়েদের ক্ষেত্রে হয় কি যে
মাথায় জল দেওয়ার পর সেটা শুকোনোর একটা অসুবিধা হয়। তাই জন্য যখন আপনি মাথা ধুচ্ছেন, সপ্তাহে সেটা 2 দিন হোক 3 দিন হোক, তখন আপনার শ্যাম্পু করা উচিত। তার কারণ যে ঘাম তেল মাথায় জমে যাচ্ছে, এনভায়রনমেন্টাল পলিউটেন্ট জমে যাচ্ছে, আপনার মাথার মরা দেহত্বকগুলো জমে যাচ্ছে, সেগুলোকে ধুয়ে ফেলা উচিত। আর যেদিন আমি শ্যাম্পু করছি সেদিন বেশি চুল পড়ছে, এই ধারণাটা ভুল। তার কারণ হচ্ছে যেগুলো ধুয়ে যায় সেগুলো মরা চুল, ডেড হেয়ার, অলরেডি সেগুলো মাথায় আটকে ছিল, যখন ধুচ্ছেন তখন ধুয়ে বেরিয়ে যাচ্ছে। রোজ যদি শ্যাম্পু করেন তাহলে ওই সংখ্যাটা কমে আসবে। যেটা বললে ঠিক তার উল্টো, যে সপ্তাহে একদিন শ্যাম্পু করছে সে দেখছে অনেক চুল পড়ে যাচ্ছে, যে দিনে 2 বার শ্যাম্পু করছে বা রোজ একবার করে শ্যাম্পু করছে তার কিন্তু এই সমস্যাটা হবে না। আচ্ছা স্যার, এবার একটু আমরা র্যাপিড ফায়ারে যাই। বলো। সেটা হচ্ছে সাবান না ফেস ওয়াশ? সাবান বা ফেস ওয়াশ একটাও না, আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে জল, কলের জল। শুধু প্লেন জল? অবশ্যই। আচ্ছা, গরম জল না ঠান্ডা জল, কোনটা ত্বক এবং চুলের জন্য দরকার? ঈষদুষ্ণ গরম জল। আচ্ছা, রেটিনল না ভিটামিন সি, কোনটা ত্বকের জন্য ভালো? আবার বলছি, ভিটামিন সি বাইরে থেকে লাগিয়ে কি উপকার হয় আমি বলতে পারবো না। রেটিনলে যে উপকার হয় সেটা কিন্তু বিজ্ঞানসম্মত। আচ্ছা, প্রত্যেকদিন চুল ধোয়াটা সেটা কি আদৌ ঠিক না একটা ভুল পদ্ধতি? না, অবশ্যই ঠিক। সেটা যদি তুমি ম্যানেজ করতে পারো, চুলটাকে আবার শুকনো করে নিতে পারো, কোনো অসুবিধা নেই তো। আজকে আমরা বারবার করে যে সমস্যাটা নিয়ে বলেছি সেটা হচ্ছে স্ট্রেস, এবং স্ট্রেসের কারণে ত্বকেরও সমস্যা হতে পারে, চুল পড়ে যাওয়ার সমস্যা একদম। হতে পারে। স্যার, স্ট্রেস বেশি দায়ী না জেনেটিক্স ফ্যাক্টর, কোনটা? আমি বুঝতে পারলাম না। মানে স্ট্রেসের জন্য অতিরিক্ত চুল পড়ে, না কারোর যদি জেনেটিক্যাল কোনো ফ্যাক্টর থাকে সেটার জন্য? দুটোই, মানে এটা একটা মিলিত সমস্যা। যে ধরো জেনেটিক্যালি প্রিডিসপোজ যারটা হচ্ছে, কোনো বাড়িতে সবার মাথা ভর্তি চুল, তাদের স্ট্রেস হোক না স্ট্রেস হোক চুল পড়বে না। কোনো বাড়িতে টাকেরই ফ্যামিলি, তাদের সামান্যতম স্ট্রেসে বাড়িতে একটা কিছু মানে কাক মারা গেলেও তাদের সবার স্ট্রেস হয়ে যায় এবং তাদের চুল পড়তে শুরু করে দেয়। এই দুটো পার্থক্য আছে। তাই জন্য কোন বাড়ি জেনেটিক্যালি প্রিডিসপোজ চুল পড়ার, তার উপর সেটা নির্ভর করবে। একদম। অবশ্যই। দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ কি পরামর্শ থাকবে? দেখো, ত্বককে অতিরিক্ত মানে উত্তক্ত করে লাভ নেই। মানে প্রত্যেকটা সিজন ওয়াইজ আলাদা আলাদা করে, যেমন আমরা ফল খাই, আলাদা আলাদা করে মানে আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ হতে থাকে, তেমনি প্রত্যেকটা সিজনে আমাদের আলাদাভাবে কিন্তু ত্বককে অ্যাপ্রোচ করতে হবে। মানে সব সময়ের জন্য একটা একদম স্কোয়ার রুট করে একটা সেই আপনাকে খোপের মধ্যে ঢুকিয়ে দিলাম, আপনার সারা বছর ত্বক অরণ্যদেবের মতো হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। তাই জন্যে ত্বকের কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যদি যান ভালো হয়, যদি সমস্যা না হয় ভুলেও ওই পথ মারাবেন না। আজকে ত্বকের সমস্যা এবং চুলের সমস্যা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে স্যার কথা বললেন, এবং একই সঙ্গে কিভাবে আমরা নিজেদের চুলের যত্ন রাখতে পারি, কিভাবে আমাদের রোজ শ্যাম্পু করা উচিত এবং কোনটা আমরা ব্যবহার করব ত্বকের জন্য, চুলের জন্য আমাদের কি ভালো, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে কথা হলো। এরপরেও যদি আপনার কখনো ত্বক বা চুলের কোনো ধরনের সমস্যা হয়, একেবারেই ফেলে রাখবেন না, সরাসরি আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর সকলকেই বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।